আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাশেদ হায়দার ভাই একজন হুট করে একটা প্রশ্ন করলেন, রাষ্ট্রপতি কি বদলাচ্ছে? সম্ভবত বাংলাদেশের রাষ্ট্রপতির কথা বলছেন। ভাই ঘটনা কি হচ্ছে মনে যে হয়? বাংলাদেশে অবস্থিত তিনজন পিরানে পীর খলিফাতুল মুজাহিদ আছেন। একজন হচ্ছে পিনাকি হজরত মৌলানা পিনাকি রাজিয়াল্লাহু তাআলা আনহু, একজন হচ্ছে ইলিয়াস রাজিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে কনক সরোয়ার রাজিয়াল্লাহু তাআলা আনহু। তো 3 দিন আগে আপনার এই কি বলে এটারে ইলিয়াস রাজিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘোষণা দিলেন যে আওয়ামী লীগ ডিসেম্বরে ফিরছেন, এটা উনি জানেন, শিওর করলেন। এরপরে পিনাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ওনার ষষ্ঠ ইন্দ্রিয় ওনাকে বলেছেন যে আওয়ামী লীগ ফিরছেনই। আর কনক সরোয়ার তো আগেই বলেছেন। তো সেই কনক সরোয়ারই আজকে ঘন্টা 5-6 আগে উনি ঘোষণা দিলেন যে রাষ্ট্রপতি চেঞ্জ হচ্ছেন। আসছেন কে সেখানে? ওই যে আপনার ইয়ে আছে না, মন্ত্রী পরিষদের সচিব নসিমুল গনি। নসিমুল গনি হিজবুত তাহরীর, উনি নাকি রাষ্ট্রপতি হচ্ছেন। কথাটা কিন্তু আমার কাছে একটু মজাই লাগছে, খারাপ লাগে নাই। আমি 100% বিশ্বাস না করলেও আমি 90% বিশ্বাস করছি। কেন জানেন? তারিক যে ঈদের নামাজ পড়ছেন, রাষ্ট্রপতির সাথে রাষ্ট্রপতির বাসায় ওনার মেয়েকে নিয়ে গেছেন, এগুলো সব ঠিক ছিল। হঠাৎ করে যখন মালয়েশিয়া চায়না ঘুরলেন না, ঘুরে আসলেন, এরপরে আর রাষ্ট্রপতির কাছে যান নাই, যেটা ব্রিফিং দিতে হয়। কোনো প্রেস ব্রিফিংও নাই, কোনো কথাবার্তা নাই, মানে কে কোথায় আছে আসলে এটাও নাই। আবার যদ্দূর খবর পেলাম যে সরকার চাইতেছে যে উনি যাতে পদত্যাগ করে চলে যান শারীরিক অসুস্থতার কারণে, কারণ সংসদ এখন 2 মাস স্থগিত থাকবে। ইমপিচমেন্ট করা এখন সম্ভব না, যদি ইমপিচমেন্ট করতে লাগবে। তো এগুলা কইরা ওনারা চাচ্ছেন যে রাষ্ট্রপতি নিজেই স্যার আমি চলে যাচ্ছি এই সেই বলে জাগা। তার কারণ কি জানেন? আমরা এর আগে অনেকগুলো কন্টেন্ট আমি নিজে করেছি, মাসুদদের এখানে এসেও বলেছি। রাষ্ট্রপতি কিন্তু এর আগে যখন চিকিৎসার জন্য লন্ডনে আসছিলেন তখনই বলেছিলাম যে রাষ্ট্রপতির পুরো পরিবারের জন্য 7 বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট, এটা একটা বাগান বাড়ি আছে এখানে লন্ডনে, বাগান বাড়ি, সে বাড়িতে উঠবেন এবং চিকিৎসার সময় সেই বাড়িতেই ছিলেন। উনি হয়তো ওই যে ওখান থেকে দিয়ে পরিবার সহ চলে আসবেন, এটা হইতে পারে। আমার ধারণা 90%, কারণ যেহেতু ওই যে আপনার হজরতরা বলছে আর কি, আমারও মনে হয়। বাংলাদেশ থেকে আরেকটা কমেন্ট আছে, সেটা হচ্ছে 2-1 দিনের মধ্যেই মোদি ইসরায়েলে পালাবে। রাশেদ হায়দার ভাই, ভারতের 22টা রাজ্য বিজেপির এই সরকার, তো পুরো 22 ভারতের কোন রাজ্যে দিল্লি ছাড়া আর কোথাও এই আন্দোলনের নামগন্ধ নেই। এই যে মন্তব্যগুলো, এই মন্তব্যগুলো আপনি কিভাবে দেখেন? এখন ঘটনা হচ্ছে কি জানেন, ওই যে আমি একটা কথা সবসময় বলি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এখন আমার বঙ্গু ভাইয়েরা এই প্রতিক্রিয়া দেখাইতে দেখাইতে সব জায়গায় এমন ক্রিয়া কইরা বসে যে ওনাদের রতিক্রিয়াই সম্পূর্ণ হয়ে যায়। তো স্বপ্ন দেখা ভালো ভাইয়া, স্বপ্ন দেখা খারাপ না। আপনারা স্বপ্ন দেখতে থাকেন, দেখেন কি হয়। আমরাও দেখি, যদি মোদি ইসরায়েল পালায় তাহলে তো ভালো, আর যদি ইসরায়েল না পালায় যদি আপনার ঘরে পালায় তাইলে কি করবেন আবার? এখন ঘটা হচ্ছে মোদি পালাবে না আপনারা ঘর ছেড়া পালাবেন, সেটা ভাবেন। আপনারা নিজেরটা চিন্তা করেন, আরেকজনটা চিন্তা করে লাভ নাই। কারণ ওই যে হাইগলে টিস্যু পেপার নিজের পাশায় দিতে, আরেকজনের পাশায় দিয়ে লাভ নাই। যে আপনি এটা চিন্তা করে দেখেন। রাশেদ হায়দার ভাই, আরেকজন বলল জামাতিরা খুশি হওয়ার কারণ হচ্ছে মোদির পরাজয় হলে শেখ হাসিনা আর দেশে আসতে পারবে না। আসলে কি তাই? না, ওনারা তো জবাবটা দিলাম যে ভারত, আমেরিকা, চায়না এদের নেতা পাল্টায়, নীতি পাল্টায় না, পররাষ্ট্র নীতি এদের পাল্টায় না। সুতরাং উনি এতবার বলার পরও যদি উনি না বুঝেন তাহলে তো বলার কিছু নাই। তার মানে কি ওনার কথা মতো, তার মানে কি শেখ হাসিনা দেশে আসবে বলছে এই জন্য ওনারা যাইতেছে আন্দোলন করতে? আমার তো মনে হয় তাহলে এখানে অনেক বাংলাদেশি পাওয়া যাবে এই আন্দোলনের ভিতরে। ভাই আমার ভারতীয় দর্শক যারা আছেন তারা একটু খোঁজ দেন, খোঁজ দেন। এখানে মনে কোনো মৌলবাদী যে ভিসা ছাড়ছেন না, এই মৌলবাদীরা হয়তো ঢুকছে, এদের মারেন, দইরা মারেন।
এছাড়া কোনো উপায় নাই, মায়েরা গিরাগারা ভাঙা দেন। জি, রাশেদ হায়দার ভাই, অনেক কমেন্ট। আমাদের ফরিদ ভাই যুক্ত হলে আরো মজা হতো, আলোচনাটা আরো অনেক প্রাণবন্ত হয়ে যাইতো। যাই তারপরেও আমরা দর্শকদের যেই কমেন্ট দেখলাম, দর্শকরা আমাদের মোটামুটি তাদের অনুভূতি যেটা দর্শকের, সেটা একদম ক্লিয়ার যে ভারতে আসলে কিছুই হচ্ছে না। জি, রাশেদ হায়দার ভাই, একদম সর্বশেষ 2 মিনিট 3 মিনিটে যদি একটু আলোচনা করে দেন যে বাংলাদেশের সংসদীয় আসন সাতক্ষীরা 4, ওই আসনটা খুব শীঘ্রই শূন্য হতে চলেছে। ওখানকার এমপি গাজী নজরুল ইসলাম, তিনি মোটামুটি একটা নৈতিক স্খলনজনিত সমস্যার কারণে জামাতে ইসলামী ওনাকে দল থেকে বহিষ্কার করেছে। ফলে ওনার ওই পদটাই, এমপি পদ, ওই আসনটাই শূন্য হয়ে যাবে, পুনর্নির্বাচন হবে। এই যে নৈতিক স্খলন জনিত কারণে জামাতে ইসলাম তার একজন এমপিকে বহিষ্কার পর্যন্ত করে দিয়েছেন দল থেকে, বিষয়টাকে একটু সংক্ষেপে যদি আলোচনা করেন। দেখেন, এই ঘটনাটা শুধু জামাত ইসলামের এইটা না, জামাত ইসলামের এ পর্যন্ত প্রায় গত 3 মাসে 50টার উপরে ভিডিও ভাইরাল হয়েছে, 50টা বিভিন্ন জায়গায়। এইটা উনি এখন, ওগুলো ছিল হচ্ছে জামাতের ছোট ছোট আমির, ছোট ওই দোকানের আমির, এরকম এগুলো, এই জন্য খুব একটা ইয়ে হয় না। এখন এইটা একটু বেশি হয়ে গেছে, কারণ এমপি সাহেব বেস মেস নিয়া, তার উপর আবার উনি যে ড্রাইভার ছিল, ড্রাইভারের ভাগ্নির সাথে এইসব। এর পরবর্তীতে উনি এসে একবার বলে আমি বিয়া করছি, জামাত প্রথমে কইছে যে না এটা হইতেছে, কাজিয়ে কয় যে ভাই যেদিনের ভিডিও তারও আরো 5 দিন পরে এসে বিয়া করছে। এখন এগুলা আসলে অবস্থাটা এমন, আমাকে একটা কমেন্টস, মানে আমার ফেসবুকের একটা স্ট্যাটাসের নিচে একটা ভাই একটা কমেন্টস পড়ছে, মাসুদ ভাই, মানে ওই কমেন্টসটা পড়ে আমি অনেকক্ষণ আপনার এই চিন্তিত ছিলাম যে ভাই লেখলো কি ছেলে, এটা লেখা তো মানে এইটা পড়ে আমি অবাক হয়ে গেছি। তো ওই যে কমেন্টসটা, এটা একটু পরে শোনাই আপনাদেরকে। এটা ইঞ্জিনিয়ার সাদাত সাকিব নামে একজন, আপনারা সবাই জামাতের চরিত্র নিয়ে ব্যস্ত, আর আমি বসে বসে অন্য এক চিন্তায় অস্থির। এইভাবে যদি বুড়ো বুড়ো বেডারা গুড়া ছোট ছোট মেয়েদের নিয়ে টানাটানি করে, তাহলে ভাই পরে ইয়াং পোলা পাইন আমরা কই যাব? অদূর ভবিষ্যতে সম্ভবত বুড়াদের সাথে গুড়াদেরই মারামারি হবে, কারণ ওরা বউ পাবে না, গার্লফ্রেন্ড পাবে না। কথাটাই এইভাবে লেখছে। এটা হচ্ছে ভাই, জামাত তো সৎলোকের শাসন চাইছে না? সৎলোকের শাসন চাই, ওই চাই সেই চাই। তো এখন আপনারা এখন কই যে সৎলোকের শাসন চাই, কিন্তু সিসি ক্যামেরা মুক্ত রুম চাই, যেখানে সিসি ক্যামেরা থাকবে না। এই লোকই এক সময় এই নির্বাচনের সময় বক্তৃতা দিছে, পর্দা লাগাইয়া মহিলারা এক পাশে উনি এক পাশে, কি নসিহত দিছেন। এত নসিহতের পরে আপনি এটা কি করলেন স্যার? আপনার সামান্যতম চিন্তা না, আপনি এটা কি করলেন? এবং উনি তো ওখানে পোলাবেন ধরার পর উনি স্বীকার করছেন যে উনি বেশ কয়েকবার গেছেন। মেয়েও মানে কি উত্তেজিত, আবার ওনার একটা ওয়াইফ আনছে কিরকম ভাই, এই মহিলারা দেখা মনে হচ্ছে যে কোনো রাস্তা থেকে ধরে আইনা কাউরে একটা কোনো একটা কাপড় চোপড় দিয়ে বাইন্দা খালি কথা কইছে। ভেতরে পর্দার ভিতরে পুরুষ না মহিলা তাও বুঝি না। তা জামাত যে কি জিনিস, মানুষ আমরা আগে বলছি বুঝে নাই, গালাগালি করছে, এখন যদি আস্তে আস্তে বুঝে যে আপনারা ভোট দিচ্ছেন জামাতের পাশ করাইছেন, এখন জামাত আছে, এই যে জামাত আপনাদের যে মা বোন মেয়েদের জীবনও নিরাপদ না এদের হাতে, সেটার প্রমাণে বড় বড় আমির গুলা করে দিতেছে। জামাতের আমির থেকে সমর্থক সবই দর্শক, একজনও বাদ নাই। এরা মসজিদে গেলে বলৎকারী, ঘরে থাকলে এরা আপনার মা বোন তুলে নিয়ে যাবে, কারণ এদের কাছে ওগুলা নাই। কারণ এরা চিন্তা করে কি জানেন, যে হুরমুর কি পামু, ওইসব পামু না, আগে এখানে কইরা যায়, কারণ আমরা যে পাপি, আমরা তো এমনি যাইতাম না বেহেশতে, যা মজা এখানে করো। অনেক দাঁড়াইছে, আবার অনেক ভালো ভালো মেয়ে এখন কইতেছে ওনারা আনন্দ করতেছিল, এটা নিয়ে আপনারা কথা বলছেন কেন, এই কেন সেই কেন? আরে বাবা আনন্দ কর না, আমার মতন কর। আমার যেমন আমি তো কই না বলে নেকাপ করে চলতে হবে, ওই হবে না সেই হবে না, পর্দা লাগে মহিলাগুলো কথা কই না তো। তা আমি তো এমনি উদাম, তা আমি এগুলো করলে সাজে। কিন্তু তুমি একজন যদি ইয়ে হইয়া যদি এগুলো শিখাও, তাহলে কেমন হবে? তা তো হবে না।
তো এদের ব্যাপারে কথা বলতে আসলে রুচিতেই বাধে। অনেক ভিডিও আছে আমি নিজেই ফেসবুকে দেই না, কারণ এত বিচ্ছিরি অবস্থা। গতকালকে চিটাঙের জি, এনসিপি রাশেদ হায়দার ভাই। হোটেলের ভিতরে জি। ভিডিও ভাইরাল। এগুলো দেখলে তো মানে ওই যে বউ দেখলে জামাই দেখা, জামাইরে দেয় না, জামাই দেখলে বউরে দেয় না, আর পরিবার নিয়ে তো দেখার মতো অবস্থাই নেই ভিডিও। জি রাশেদ হায়দার ভাই, আমরা শেষ করব মাসুদ ভাই, আজকের আলোচনাটা। আমি মনে হয় আমাদের একটা জি। ভাই অনেকবার ইয়ে করছেন, তো আমি একটু ওনাকে একটু বলি, এটা সম্ভবত তাহলে এই দুটো কমেন্টের জবাব দেন, এই যে আরেক এইটা দেন, আমি ওটা বের করি। এই কমেন্টের একটা জবাব তো ভালো দেন। রাশেদ একটা হায়দার তো ভাইয়ের এইটা, কাছে হ্যাঁ, আমার মাসুদ ভাই, প্রশ্ন। আপনি এখন যেটা দিচ্ছেন জি, তার ঠিক একটা নিচে আরেকটা কমেন্টস আছে যে রাশেদ মাসুদ। হ্যাঁ, ওইটা আমি বুঝতে পারছি আপনি কোন কমেন্টটা এটা লিখে খুঁজছেন, রাশেদ আমি ভাইয়ের বুঝতে কাছে আমার পারছি। একটা ওইটা প্রশ্ন, অনেকবার ওই বাংলাদেশের কমেন্টটা করা প্রধানমন্ত্রী হয়েছে, ওই যাওয়ার পর কমেন্টটাও আমি নিচ্ছি। লুট হয়েছে, তার কি কোনো এটাও আমি নিচ্ছি। মানে আমি প্রধানমন্ত্রী যাওয়ার পরে বাংলাদেশের যে পরিমাণ লুট হয়েছে, তারা কি আদৌ দেশপ্রেমিক? মানে শেখ হাসিনার পতনের পরে যে লুটপাটটা হয়েছে, এই বিষয়ে তিনি জানতে চান তারা কি দেশপ্রেমিক, তাদের আমি ব্যাপারে বোন একটু আপনার যদি একটা কথা বলেন। বলি, প্রধানমন্ত্রী যাওয়ার পরে লুটপাটের শিরোমণি হচ্ছে ডাক্তার ইউনূস, তিনি দেশপ্রেমিক কিনা এই প্রশ্নটা, তো ওনার ব্যাপারে বললে বাকিটা আপনারা বুঝা যাবেন। এখন ঘটনাটা হচ্ছে যে এরকম, আপনার ধরেন সন্তান আপনারে আপনার হাজবেন্ডে খাওয়ায় না, কিন্তু উনি বাইরে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে বলে যে আমি দেখো কত দিল দরিয়া। কেউ যদি তারে জিগায় যে তুমি এত দিল দরিয়া মানুষেরা খাওয়াও, তোমার বাপ মা রাস্তায় ঘুমায়, তখন জবাব দিতে পারবো না। এই ডাক্তার ইউনূস গত 30 বছর তার বাবা মা মরে গেছে, যে ওই কবরে যাই একটু যে পরিষ্কার করবো, একটু দোয়া করবো, সেইটাই করে না, আসলে তার দেশে কি দিব। যেই বেটা নিজের দেশই বেচা দিছে, এই যে জোব্রাগ্রাম বেচা দিয়া গ্রামীণ ব্যাংক কইরা নোবেল, সে গোটা দেশ বেচছে, তার কাছে কিসের দেশপ্রেম? আর বাকি যেগুলো আছে ওগুলো তো জামাতি। এই যে হাসনা সার্জিস মার্জিস যা আছে এগুলো তো সবই তো জামাতি। জামাত কি কোনোদিন দেশপ্রেমিক? জামাত কি বাংলাদেশ চাইছিল? মৌলবাদীরা বাংলাদেশ চায়? ওরা তো চায় না। শুধু ওদের কাছে কি দেশপ্রেম আশা করেন আপনি? যারা দেশকেই ভালোবাসতে পারে নাই তাদের কাছে আবার দেশপ্রেম আশা করছেন? না, এটা ঠিক না আপা। আর আরেক ভাই জি বলছেন যে রাশেদ বাংলাদেশের হায়দার লোকজন ভাই, বোকা কিনা। হ্যাঁ, লোকগুলো হ্যাঁ, এত বোকা কেন? বোকা কেন? আমি একজন ভারতীয় নাগরিক, এই ব্যাপারে কিছু বলেন। কি যেন একটা নাম্বার দেখলাম, আপনার উদ্দেশ্যে বলছি। ভাই, রাশেদ হায়দার, এই সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, এই বাংলাদেশের লোকজন বোকা না। আসলে বোকাচ্ছেন যে আপনি, বোকাচ্ছেন যে আমি, বোকাচ্ছি যে মাসুদ ভাই। ওরা তো একটা ফিলোসফিতে চলে ভাই। ওদের ফিলোসফিটা কি জানেন? ওদের ফিলোসফিটা হচ্ছে যে একদিন এই ভারতবর্ষ পুরাটা আপনার ওই যে এদরগানের রাষ্ট্র হবে। মানে এদরগানদের, এদের আগে কি জানি একটা ছিল না, ওই কাটিং এর হবে। মানে সারা ভারতবর্ষ এখানে আপনার মুসলিম হবে, কারণ ওরা কোথায় জানি পড়ছে গাজবাতুল হিন্দ হবে। এখন ওই আজ থেকে 15,000 বছর আগে হিন্দ শব্দটা ছিল কিনা আমার সন্দেহ আছে। এই গাজবাতুল হিন্দ হবে। সুতরাং ওরা তো ফিলোসফিতে আছে। এখন যখন ফিলোসফি যখন ওইটাই বুঝছে, ওর বাইরে আর ওরা যাইতে পারে না। আমার এক বন্ধু ছিল, আমি তখন অনেক আগের কথা বলতে, আমি একটা দোকান করতাম, এটা 20 ফিট বাই 20 ফিট একটা দোকান, ডিপার্টমেন্টাল স্টোর, খুব চল ছিল। তো আমার ওই ফ্রেন্ড আইসা মাঝে মধ্যে কইতো, কয়ে দোস্ত তুমি 10x10 রুমে থাকতে থাকতে তোমার মাথাও 10x10 হয়ে গেছে। তো বললাম কেন দোস্ত? কই যে দেখো তুমি সেই তখনও গোল্ড খাইতে, এখনো গোল্ড খাও, মানে দোকানদারি করার আগেও গোল্ড খাইতে, এখনো খাই। তা আমি কি তাতে কি? কই যে আমরা দেখো আগে গোল্ড খাইতাম, এখন বাংলা 5 খাই। কিন্তু ওই হে সবসময় কইতো 10x10। তো বাংলাদেশের যারা আছে না, ওরা এই মৌলবাদী এই স্বপ্ন দেখতে দেখতে, এই স্বপ্ন দেখতে দেখতেই তারা ভাই বলে, না তাদের বোকা বলেন না ভাই, ওরা বোকা না। ওরা বোকার চেয়ে উপরে যদি আরো কিছু থাকে সেটা বলতে পারে না আর কি। ও মহা বোকা বা মহামানব এরকমই কিছু বলতে পারে। এদের চিন্তা চেতনা যা, তার বাইরে এরা যাবে কিভাবে? যাইতে হবে তো। এরা তো এর বাইরে বুঝে না। এরা ধরেন কেউ যদি ওই রাজশাহী থাকে, তারা জীবনে কোনোদিন ঢাকায় আসে নাই, ওই জাতের পাবলিক। মানে ঢাকা শহরে ঢাকা সফর, ও
দিল্লিতে গড়ে ওঠা জেনজি আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে। চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। চলুন শুরু করি। আজ আমাদের সাথে যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক রাশেদ হায়দার। শেখ ফরিদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, ওনার ইন্টারনেট সমস্যার কারণে এখনো যুক্ত হতে পারেননি। আশা করি তিনি একটা সময় আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আমি রাশেদ হায়দার ভাইকে দিয়ে শুরু করি। রাশেদ হায়দার ভাই, দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ঢাকায় আসছেন, এ নিয়ে চলছে নানা গুঞ্জন। তিনি আসছেন বাংলাদেশের কূটনীতি বুঝতে নাকি চীনা বিনিয়োগ থামাতে? আরো গুঞ্জন রয়েছে, গত 6 মাসে দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সাথে তার একাধিক বৈঠক হয়েছে। প্রশ্ন হলো, পর্দার আড়ালে কি হচ্ছে? আমি আরেকটা কথা বলে রাখি, এই সার্জিও গোর দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত হলেও তিনি মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব। তো প্রশ্ন হলো দুটো। একটা হলো, তিনি ঢাকায় আসছেন বাংলাদেশের রাজনীতি কূটনীতি বুঝতে, এ ধরনের খবর আমরা ইতিমধ্যে পেয়েছি। এখন সেই কূটনীতি বোঝার খবর নাকি বাংলাদেশে চীনা বিনিয়োগকে থামিয়ে দেয়া এবং আওয়ামী লীগ বিষয়ে কোনো আলোচনা নিয়ে দুতিয়ালি করার জন্য আসছেন? আপনার কি মনে হয় রাশেদ হায়দার? ধন্যবাদ মাসুদ ভাই, এবং ধন্যবাদ দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, তাদের সকলকে ধন্যবাদ। মাসুদ ভাই যেমন বলেছেন যে আমাদের ফরিদ ভাই, ওনার সাথে আমার সাথে কথা হয়েছিল, ওনার ইন্টারনেট সমস্যা আছে, উনি যে জায়গায় আছেন ইন্টারনেটের সমস্যার কারণে উনি আসতে পারেন নাই। কিছু ভাই লিখেছেন যে টাইম সঠিক রাখেন, টাইম মতো আসেন না কেন। ভাই আপনাদের সকলের কাছে হাত জোর করে দুঃখিত। আসলে আমরা এক একজন এক এক জায়গায় থাকার কারণে অনেক সময় আমাদের টাইমিংটাই মিস হয়। আসলে বেচারার কোনো দোষ নাই মাসুদ ভাই, উনি আমাদের সঠিকভাবে পাঠান, বিভিন্ন কাজের কারণে ঢুকতে দেরি, এই জন্য আপনাদের কাছে দুঃখিত, দুঃখ প্রকাশ করছি। তো মাসুদ ভাই, আসছি আপনার সেই প্রশ্নগুলোতে। আসলে ঘটনা কি জানেন, যে আমাদের বাংলা একটা কথা আছে না, যে যাহা রটে তাহা কিছু না কিছু বটে। একটা কথা আছে যে যতটুকু রটে তার কিছু না কিছু বটে। দেখেন, এই যে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর যে দিল্লিতে আসলে, উনি কিন্তু সরাসরি শুধুমাত্র দিল্লির জন্য না, উনি দক্ষিণ এশিয়া বিষয়ক রাষ্ট্রদূত, মানে দক্ষিণ এশিয়া, দক্ষিণ ও মধ্য এশিয়া, মেইনলি দক্ষিণ এশিয়া। জি হ্যাঁ, মানে এটা হচ্ছে যে উনি ওখানে যতগুলো দেশ আছে সবগুলোর বিষয়ে কিন্তু উনি নাক গলাইতে পারেন, কথা বলিতে পারিবেন, পরামর্শ করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয়, এই অঞ্চলের যে দেশগুলো আছে এগুলোতে কি হচ্ছে না হচ্ছে, কি করতে হবে না করতে হবে, এগুলো সব কিন্তু সার্জিও গোরের চোখেই দেখে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আসলে এটা আমরা যদি বলি যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, তাহলে ভুলই হবে। কারণ হচ্ছে আমেরিকাতে রাষ্ট্রপতি পরিবর্তন হয়, মন্ত্রী পরিবর্তন হয়, কিন্তু তাদের নীতির পরিবর্তন হয় না। নীতি কিন্তু ঠিক, আমেরিকার নীতি কি রিপাবলিকান কি ডেমোক্রেট, ওদের পলিসি এক। মানে ওরা যদি একবার চিন্তা করে যে ঠিক আছে মাসুদরে ধরে আমার মারতে হবে, এখন ডোনাল্ড ট্রাম্প চলে গেল, আমি রাশেদ আসলাম আমেরিকার প্রেসিডেন্ট, আমারও কিন্তু নীতি ওই যে মাসুদরে মারতে হবে। এটা হচ্ছে ওদের একটা জাতীয় নীতি। এই জিনিসটা সবচেয়ে ভালো আগে সকলকে বুঝতে হবে, এবং এরা এদের স্বার্থের বাইরে কিছু বুঝে না। এখন আপনি বললেন যে এই বাংলাদেশে আসতে, দেখেন এই যে আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান যে কূটনীতিক আছেন দীনেশ ত্রিবেদী, ওনাকে দেওয়ার পরে, ওনাকে যখন ডিক্লার দিলেন যে উনি বাংলাদেশের কূটনীতিক হয়ে যাচ্ছেন এবং ওনাকে আপনার এই ক্যাবিনেট মন্ত্রী মর্যাদা দিলেন, সমস্ত নিয়ম নীতি ভঙ্গ করে সার্জিও গোরি কিন্তু দিয়েছিলেন, টুইট করেছিলেন, ওনাকে ধন্যবাদ জানাই। এবং দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসার আগে সরাসরি সার্জিও গোরের সাথে ওখানে দেখা করেছিলেন। এইটা নিয়ে কিন্তু ভারতীয় অনেক সাংবাদিক ভারতের মিনিস্ট্রিতে কথা বলছে, তবে মিনিস্ট্রি বলছে দেখেন দীনেশ ত্রিবেদী উনি সার্জিও গোরের সাথে দেখা করেছেন, ওনারা আগেরই বন্ধু, পরিচিত, বন্ধু বান্ধবের মতো, ওনারা একজন একজনের সাথে দেখা করতে পারেন, এটা কোনো ব্যাপার না। আর সার্জিও গোর এমন এক জিনিস যে সে আসলে কূটনীতিক যেই ডেকোরাম বা কূটনীতিক এগুলো খুব একটা মানে না, স্বাধীন চেতা লোক সার্জিও গোর, উনি স্বাধীন চেতা, উনি কখন কি করেন কি একটা নিয়ম কারণ তো আছে, এরপরে বাইক যে ইয়েতে উনি অত না, উনি যে কারোর সাথে কথা বলেন, যে কারোর সাথে আড্ডা মারেন, যে কোনো জায়গায় বৈশও যান, এটা হচ্ছে কাহিনী। এখন ধরেন ওনারা দুইজন যখন বসছিলেন, তখন দুনিয়ার যা কথা হবে হোক, মাঝখানে বাংলাদেশ তো আসবে, এটা শিওর। এই মুহূর্তে সার্জিও গোর যেটার জন্য আসছেন, আপনি যেটা বললেন, দেখেন আমারও কিন্তু এটা,
আমি আপনাকে এটা বলবো না বা দর্শক শ্রোতা মন্ডলীকে বলবো না যে আমার কথা 100% শিওর হবে। আমি শুধু বলবো যে ডটগুলো একটু মিলানোর চেষ্টা করলে হয়তো আমরা অনেক কিছুই মিলাইতে পারবো। আমেরিকা চাইছি কি আমার দেশে? আমেরিকা আমার দেশে চাইছিল যে ব্যবসা বাণিজ্য চাইছে, এবং চাইছে হচ্ছে যে একটা করিডোর, যেখান দিয়ে উনি মায়ানমারকে 2-3 টুকরা করে হলো আর্থ লেয়ার গুলা নেওয়ার জন্য। এটা করিডোর। ওদের কিন্তু কোনো ইচ্ছাই নাই যে রোহিঙ্গাদেরকে ধাক্কায়া আরাকানে ঢুকাবে বা অমুক করবে তমুক করবে বা বাংলাদেশে আইসা 9টা পদ্মা সেতু আরো করবে, এরকম কোনো ইয়ে আমেরিকার নাই। আমেরিকার পৃথিবীর কোথাও কোনো ডেভেলপমেন্টের কাজ করে না। ওদের কাম হচ্ছে ভাই ব্যবসা করব, আমার কাছ থেকে তুমি মাল কিনতে হবে, তোমার মাল আমার পছন্দ হলে নিবো, না হলে নিবো না, কিন্তু আমি যা যা মাল কমো আমার মাল এগুলো নিতে। ওদের হচ্ছে ব্যবসা, আমার টাকার দরকার, তোমরা কে কোথায় গেলা না গেলা সেটার বিষয়। এখন ওরা যখন করিডোর চাইছে তখন আমাদের সেনাপ্রধান সহ অনেকে বলছে ব্লাডি করিডোর, অমুক তমুক বহু কথা বলছে, একটু স্তীমিত হয়ে গেছে। এরপরও নির্বাচনের 3 দিন আগে বাণিজ্য চুক্তি মুক্তি করে একাকার করে ফেলাইছে। এর ভিতরে আমাদের ভাইয়া গেলেন মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে গেলেন চায়না, চায়না থেকে আসলেন গত 1 সপ্তাহ আগেই আপনার চাইনিজ ফরেন মিনিস্টার, চাইনিজ অ্যাম্বাসেডার, এরা বললেন কি যে করিডোরের কাজ শুরু হয়ে গেছে। ভাই করিডোরের কাজ ওই যে যেটা ইকোনমিক করিডোর বলতেছে বাংলাদেশ, তারপরে মায়ানমার হয়ে ইয়ে পর্যন্ত যাবে, কি বলে কুনমিং পর্যন্ত যাবে, কুমিং পর্যন্ত যাবে এই করিডোরটা। আপনারা বলতে কই ভাই আমি তো বাংলাদেশে দেখতেছি না রেডিতে, না ভাই এটা হয়তো শুরু হয়ে গেছে চায়না থেকে, ওরা বলে ফেলছে মানে হয়ে গেছে যে এইখানে। আর চায়না এমন এক জিনিস যে তারা যদি বলে যে এটা হবে বা হচ্ছে হইতেছে, তার মানে ওদের কাছে পয়সা আছে, শ্রমিক আছে, সব আছে, ওরা করতে পারে। ওরা যেই কাম সারা পৃথিবীর একটা, যেমন আপনার বাংলাদেশে বলেন কেন, আমি ইউরোপেও দেখছি একটা 10 তলা বিল্ডিং তুলতে লাগে আমার এখানে 6 মাস, এইখানে চায়না কিন্তু এটা কিন্তু 1 মাসের ভেতরে কমপ্লিট করে দিয়ে যায়, ছেড়ে দেয়। তো চায়না পারে, ওদের আছেও প্রযুক্তি, সবকিছু আছে। এইটা বলার পরে কিন্তু শুরু হয়ে গেছে কি, এতদিন ওই যে ওরে করিডোর দিবেন না, কিন্তু এরা যখন করিডোর দিবেন, এখন হইলো কি জানেন, আমেরিকান সিআইএ তো আগেই অ্যাক্টিভ ছিল বাংলাদেশে, মোসাদ অ্যাক্টিভ ছিল তো হালকা পাতলা, কিন্তু ওরা অ্যাক্টিভ হয়ে গেল। র হালকা পাতলা যাই ছিল, র অ্যাক্টিভ হয়ে গেল। চাইনিজরা তো অ্যাক্টিভ আছেই, আর সিআইএ তো এখন আরো দ্বিগুণ শক্তিতে। কারণ কি, চায়নারে করিডোর দিবেন, চায়না দিয়ে ইকোনমি জোন কিনবেন, আর আমেরিকা, আমেরিকা যারা আপনাদের থেকে সবচেয়ে বেশি মাল নেই, যাদের সাথে আপনার বিজনেসের যে ইয়ে আছে সেইটাই আছে 20-30 বিলিয়ন ডলারের উপরে, আমারে আপনি করিডোর দিলেন না, আর যে চায়না থেকে আপনার খালি ইম্পোর্ট করেন, পাড়াই করেন, এক্সপোর্ট করতে পারেন না, সেই চায়নারে করিডোর দিতেছেন, এটা তো হবে না। এইটা নিয়ে একটা মনোমালিন্য বা মারামারি, এখানে তার বিমান দিয়ে কেউ করে মারবে না, এটা হচ্ছে আপনার ইগো প্রবলেম হয়ে দাঁড়াইছে। এই কারণেই হয়তো আসছেন সার্জিও গোর, যেহেতু সার্জিও আগেই সার্জিও গোর বলছে, আমেরিকা বলছে যে চায়না থেকে দূরে থাকতে হবে বাংলাদেশকে, মানে চায়নার সাথে দূরেই থাকতে হবে আপনার, চায়নার সাথে মাখামাখি চলবে না। আওয়ামী লীগ আমলে কি ছিল? আওয়ামী লীগ আমলে চায়নার সাথে সম্পর্ক ছিল, ভারতের সাথে সম্পর্ক ছিল, এদের সাথে কেন? দেখেন ভারতের কাছে ওই পরিমাণ পয়সা নেই যে আমাদের লক্ষ লক্ষ ডলার দিয়ে আমাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিবে না, এটা সম্ভব ছিল চায়নার। তো চায়নার সাথে বন্ধুত্ব ছিল, ঠিক আছে চায়না তুমি এটা করে দাও, এগুলো যে পদ্মা সেতু কিন্তু যা করছে চায়না করছে, কিন্তু জাপান আমাদের ইনভেস্ট করছে, এরাও করে দিছে। ভারত যা যা পারছে, যে তেল পাইপলাইন টাইপলাইন ডিজেল যেগুলো দিয়ে আসে ওগুলা করছে, খাদ্যদ্রব্যের এগুলা করছে। ভারতের ইয়ে ছিল যে ভাই আপনার দেশ থেকে কোনো মৌলবাদী আক্রমণ আমার দেশে হবে না, আমার দেশ ভাঙার কোনো ষড়যন্ত্র আপনার মাটিতে করবে না, এই গ্যারান্টি, ওই গ্যারান্টি পাইছে, ওরা করছে। সুতরাং ওরা যেহেতু চায়নার সাথে একটা গন্ডগোল ছিল ভারত চায়নার, তারপরও চায়নার ব্যাপারে কোনো কথা নেই, কারণ চায়না তো ইনফ্রাস্ট্রাকচারে কাজ করতেছে, আমার রেল সেতু রাস্তাঘাট করতেছে। আমেরিকা কিন্তু ওগুলা করে না। আবার আমেরিকার একটা ওই চুক্তিতে একটা জিনিস আছে, যার শত্রু আমেরিকা তার শত্রু, তারে আমি আর আপনার শত্রু বানাইতে হবে। সবগুলো বিষয় নিয়ে একটা জটিল পরিস্থিতি, জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে আছি, ব্রিক্সে যাইতে পারতেছি না আমরা। এইদিকে চায়না, ভারত এবং চায়নার মধ্যে একটা সম্পর্ক মোটামুটি ওদের মধ্যে গলে গেছে, কারণ ওরা জানে চায়নার ভারতের দরকার আর ভারতেরও চায়নার দরকার। ওদের মধ্যে একটা পরিস্থিতি আসছে যে না, লিবারাল হওয়া দরকার। এইদিকে এখন যদি কুমিং পর্যন্ত যদি এই রোডস অ্যান্ড বেল্ট যায়, তো ভাই তাইলে আপনি আমারে দিলেন না কেন করিডোর? আমিও তো করিডোর চাইছি, কারণ আপনি ওই রাস্তা বানাইবেন, ওইখান দিয়ে যে চাইনিজরা যে ওই সামরিক জান্তারে যে অস্ত্র পাঠাইবো না, কামান পাঠাইবো না, বা বিমানের খোলা যন্ত্রাংশ পাঠাইবো না, তার গ্যারেন্টি কি? তা আমি আমেরিকা চাইছি, আমারে দিলেন না কেন? আপনার চায়নার সাথে বেশি মাখামাখি,
এইসব গুলাই হবে, এবং হয়তো সরকারকে থ্রেটও করতে পারে, কারণ ওরা তো থ্রেট করতে তো আর আপনার সেকেন্ড দেরি করে না এখন, কারণ এটা আর আওয়ামী লীগ সরকার না যে যে কাজের বেটি মর্জিনা অমুক তমুক হাঁস এটা রাখতে, এরা তো ভয়ে আছে। দেখেন না, কয়েকদিন আগে আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় গেছেন ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পরে, আমাদের দেশের যে আমেরিকান রাষ্ট্র, উনি আমির খসরু চৌধুরী মাহমুদের বাসায় গেছেন, অর্থমন্ত্রী। সেইখানে বসে তিনি আমাদের প্রধানমন্ত্রীকে ডেকেছেন এবং প্রধানমন্ত্রী যেতে বাধ্য হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায়, কথা বলতে বাধ্য হয়েছেন। পরে সাংবাদিকদের কি বললেন উনি, যে আমরা বলছি যে আমেরিকা ওয়ার্ল্ড কাপে খেলতেছে, তো আপনি লং টাইমের জন্য বাজি ধরলে জিতবেন, তার মানে কি 50 টাকা বাজি ধরলে কি জিততো? আমেরিকা তো যাইতেই পারে, সেমিফাইনাল উঠেন কথা। কিন্তু ওরা যা করার করে দিয়ে গেছে, কারণ আমেরিকার রাষ্ট্রদূতরা যে কোনো সময় যে কারো কাছে যায়, এটা আগের মতো সেই সময় নাই। আওয়ামী লীগ সরকারের সময় ছিল যে তুমি একটা সচিব পর্যায়ের লোক, বেটা তুমি আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা কইতে দিব, ওরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য দৌড়তো। আর এখন ওরা যেখানে বলে চায়ের দোকানে বললে সেখানেও দৌড়ে যায়। সুতরাং পরিস্থিতি সম্ভবত অনেক খারাপ, দেখেন কি হয়। উনি আসুক, সার্জিগর আসার পরে তো আরো অনেক কিছু ক্লিয়ার হবে। তবে এই যে কথাগুলো বললাম, এগুলো যদি একটু স্মরণে রাখেন, অনেক কিছুতে নিজেরাই মিলাইতে পারবেন। ধন্যবাদ। রাশেদ হায়দার ভাই, একটা বিষয় একটু বাদ পড়ে গেল, সেটা হচ্ছে যেটা ছিল গত 6 মাসে, যেটা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি, 6 মাসে দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সাথে সার্জিও গোরের একাধিক বৈঠক হয়েছে। পর্দার আড়ালে কি কোনো কিছু হচ্ছে? এর মধ্যে শোনা গেছে যে দীনেশ ত্রিবেদীর সাথেও সার্জিও গোর বৈঠক করবেন ঢাকায়। রাশেদ হায়দার, সংক্ষেপে 2-1 মিনিটে। মাসুদ ভাই, আপনাকে ওইটা তো আমি প্রথমে এই কথাটার জবাবটা প্রথমেই দিলাম, যে যাহা রটে তাহা কিছু না কিছু বটে। স্বাধীন কোন সূত্র থেকে কিন্তু এটা যাচাই করা যায় নাই যে আমেরিকার সার্জিও গোর আপনার দিল্লিতে বা কলকাতাতে এদের সাথে দেখা করছেন, বৈঠক করছেন, এটা কিন্তু স্বাধীনভাবে যাচাই করা যায় না। কারণ হচ্ছে এমন এমন কিছু জিনিস আছে যেটা তো আপনি বলতে পারবেন না। এই যে ধরেন 24 জুলাই আগস্টের সময় বিভিন্ন রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করছে না, বাসায় বসেও বৈঠক করছে, এগুলো কোনো সিসিটিভি ফুটেজকে আজ পর্যন্ত কেউ দেখাইতে পারছে বা কোথাও প্রমাণ সহ বলতে পারছে? বলতে পারেনি। ঘটনা সত্য কিন্তু প্রমাণ নাই। সেম এটা যে ওনাদের সাথে ঘটনা সত্য প্রমাণ নাই, বৈঠক করতে পারেন, তার কারণ হচ্ছে কি জানেন, আমেরিকার মাথায় আবার একটা জিনিস, যত যাই কিছু ওরা কিন্তু মৌলবাদরে প্রচন্ড ভয় পায়। মৌলবাদী এইটাকে তাদের প্রচন্ড ভয়, আর যার কারণে তারা দেখতেছে বাংলাদেশে গত 6 মাস না, গত 24-এর পরে মৌলবাদের যে উত্থান, তারা একসময় চেষ্টা করছিল জামাত আসবে, ইউরোপিয়ান ইউনিয়নের চেষ্টা করছে, কিন্তু তাদের উত্থান থেকে পরে বলছে না রে বাবা, এটা বিপদ হয়ে দাঁড়াবে, এই বিপদ থেকে রক্ষা পাবে না। সুতরাং ওরা এখনো দেখতেছে অবস্থান। সুতরাং আর মৌলবাদের উত্থান যদি হয়, বাংলাদেশে তো কোনো ইনভেস্ট আসবে না, এটা আমেরিকাও ভালো জানে। যদি ইনভেস্ট বাংলাদেশে ঠিক মতো না আসে, তাহলে আমেরিকা খাবে কেমনে বাংলাদেশ? সব বিষয়াদি চিন্তা করেই হয়তো এগুলো নিয়ে আলোচনা হবে। আওয়ামী লীগরে ফিরাইয়ে আমেরিকা না, সারা ওয়ার্ল্ডে আওয়ামী লীগরে ফিরাই আনবে। কারণ কি জানেন, সবার মাথায় একটা জিনিস ঢুকে গেছে, ভ্যাকুয়াম যদি থাকে, 60% লোক, আমি একদম এক্সাম্পল ধরলাম যে বাংলাদেশে 100% মধ্যে 40% অনলি আওয়ামী লীগ, আর বাকি 60% লোক বিরোধী দল, সবাই আওয়ামী লীগের বিরোধিতা করতেছে যে আওয়ামী লীগ আসবে না। এরপর ওই 40%-এর দখলের জন্য যখন মৌলবাদীদের আরো উত্থান হয়েছে থাকবে, অন্য দেশের মধ্যে ভয় যে না, এই 40% এবার খালি ছেড়ে যাওয়া যাবে না, আওয়ামী লীগের বসাও বাবা, এরা ক্ষমতায় যাক আর না যাক, এরা থাকলেও তো একটা জিনিস গ্যারান্টি থাকবে যে মৌলবাদের উত্থান হইতে পারবে না। ভ্যাকুয়াম তো নাই আর তখন, এখন তো ভ্যাকুয়াম পিরিয়ড, বাতাস ঢুকবে নাকি গাছপালা ঢুকবে, এই জন্যই এগুলো হইতে পারে। তবে রাশেদ হায়দার ভাই, আজকে যেহেতু অনেক সমস্যা, ফরিদ ভাই এখনো যুক্ত হতে পারেননি, আপনারও তাড়া আছে, যেহেতু টাইম নষ্ট হয়ে গেল প্রথম দিকে, আমার এখানে বিদ্যুৎ নেই, তো আমরা আলোচনা সংক্ষিপ্ত করব। আমি অন্য একটা বিষয় নিয়ে যাই যেটা খুবই চাঞ্চল্যকর, আর বাংলাদেশে ব্যাপকভাবে এই খবরটি প্রচার হচ্ছে, যেটা দিল্লির। দিল্লি এখন জেনজি প্রজন্মের তরুণ তরুণীদের নজিরবিহীন প্রতিবাদ বিক্ষোভে রীতিমতো উত্তাল। প্রায় 1 মাস ধরে শিক্ষা ব্যবস্থার সংস্কার আর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির নেতৃত্বে দিল্লির একেবারে কেন্দ্রে যে বিক্ষোভ সমাবেশ চলছে, তা সোমবার মানে গত 20 জুলাই থেকে বিরাট এক সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। গতকাল লাঠিচার্জ আর কাঁদানি গ্যাস প্রয়োগ করেও পুলিশ তাদের সরাতে পারেনি। মূলত তরুণ প্রজন্ম এই বিক্ষোভ সমাবেশের উদ্যোক্তা হলেও তাদের এই আন্দোলন এখন রূপ নিয়েছে আরো ব্যাপক আন্দোলনে। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস
এছাড়াও সমাজবাদী পার্টি এই আন্দোলনে সামিল হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে